গৃহিণীতে রান্নাঘরের কাজগুলো অনেক সহজে করতে পারবেন। সেই সাথে এমন কিছু কিচেন টিপস আমি শেয়ার করব যেগুলো দেখলে আপনাদের অপচয় থেকে এবং টাকা খরচ থেকে একদমই বেঁচে যাবেন। তো বন্ধুরা চলুন লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রান্নাঘরের কাজগুলো করতে করতে দেখা যায় গৃহিণীরা একদম ক্লান্ত হয়ে পড়ে। সেই ক্লান্ত যাতে না হতে হয় সেই কারণেই আপনাদের সাথে এগুলো শেয়ার করা। তো আমরা বাসায় যে এই প্যাকেটগুলো লিকুইড ডিশ ওয়াশারগুলো ব্যবহার করি, তো সেগুলো দেখা যায় অনেক সময় এভাবে প্যাকেটে রেখে দিলে এখানে এখানে পড়ে থাকে। তো আমাদের বাসায় পড়ে থাকা যে হ্যান্ড ওয়াশের কৌটাগুলো আছে সেগুলো ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন। যখন ভিম লিকুইডটা প্যাকেটটা খুলবেন তখন এটা এই হ্যান্ড ওয়াশের ভেতরে ঢেলে নেবেন। এতে করে আপনি ব্যবহার করতে যেরকম সুবিধা হবে সেই সাথে আপনার কিন্তু অনেকটাই খরচ বেঁচে যাবে, কোনো আলাদা কৌটা কিনতে হবে না। এখন এটাতে অল্প একটু পানি দিয়ে দিব, কারণ এটা অনেকটাই ভারী থাকে, সেই কারণে একটু পানি দিয়ে দিলে অপচয় থেকে বাঁচা যায় এবং সেটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। তো আপনারা চাইলে এভাবে এটা ব্যবহার করতে পারেন। অনেকেই ভিম লিকুইডে পানি ইউজ করে না, তো এটা কিন্তু করা উচিত, কারণ এটা করাতে এটা অনেক দিন যাবে, সেই সাথে পরিষ্কারের কাজটাও খুব ভালোভাবে হবে। তো দেখুন এটাতে ভরার কারণে এটা ইউজ করা যেমন সহজ হবে সেই সাথে এটা কাজটাও অনেকটাই দ্রুত হবে। এভাবে এটাতে ভরে রাখার ফলে একটু চাপ দিলেই দেখা যায় যখন ইউজ করবেন তখন জিনিসটা পরিষ্কার করা যাবে। তো এই জায়গাটাতে যেহেতু একটু ফেনা পড়ে গেছে সেটা আমি মুছে নিচ্ছি, সেই সাথে এই কৌটাটাও মুছে নিচ্ছি। যখন এর কাজ ঠিক তখন যদি শেষ করা যায় তাহলে কাজের চাপ কিন্তু অনেকটাই কমে যায়। তো দেখুন এইভাবে কিন্তু কাজটি আপনি করতে পারেন যে কোনো হাঁড়ি পাতিল মাজার ক্ষেত্রে। জাস্ট একটু হ্যান্ড ওয়াশের যে চাপের অংশটা আছে সেটা চাপ দিলেই কিন্তু এটা হয়ে যাবে। তো আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। এবার যে টিপসটি শেয়ার করব সেটাও কিন্তু আপনাদের অনেক উপকারী, সেটা কোনো প্রকার টাকা খরচ হবে না, কিন্তু উপকার পাবেন। আমরা রুটি বানানোর পর দেখা যায় অনেক সময় রুটির বেলুন পিঁড়িতে অনেকটা আটা লেগে থাকে, তো সেটা এই অবস্থায় রেখে দিলে দেখা যায় তেলাপোকা হয়, পিঁপড়া হয়, সেটা থেকে মুক্তি পাবেন এবং কোনো প্রকার পানি ইউজ না করেই আপনি এটা পরিষ্কার করতে পারবেন। কিভাবে করবেন? ভাত যখন রান্না করবেন তখন এর উপরে এভাবে বেলুন পিঁড়িটা রেখে দিবেন। আপাতত আমি পিঁড়িটা এভাবে রেখে দিয়ে এটা একটু নরম হয়ে আসলে বা বাষ্পাকারে যে পানিটা উঠে আসে সেটা উঠলেই কিন্তু এই কাজটা সহজ হবে। তো এখন আমি যে পিঁড়িটা আছে, বেলুন পিঁড়ির যে বেলুনটা আছে সেটা কিন্তু দিয়ে দিব। তো এভাবে দিতে দিতেই দেখা যায় গরম ভাপ হলে এভাবে মুছে নিলে এটা একদম পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে সেরেছি। তো আপনারাও এভাবে করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে পানি আকারে বাষ্প হয়েছে এবং আস্ত যে আটাগুলো সেগুলো কিন্তু নরম হয়ে উঠে এসেছে। এখন শুধু একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলেই এগুলো একদম দূর হয়ে যাবে এবং একদম পরিষ্কার হয়ে যাবে। এভাবে পরিষ্কার করে রাখলে দেখা যায় তেলাপোকা হবে না, পিঁপড়া হবে না। তো দেখুন অলরেডি কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনাদের বাসার বেলুন পিঁড়িগুলো কিন্তু এভাবেই পরিষ্কার করে নিতে পারেন খুব সহজে এবং খরচ ছাড়াই। টাকা খরচ হবে না, কিন্তু কাজ ঠিকই হবে। এবারে যে টিপসটি শেয়ার করবো সেটি কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য অনেক বেশি উপকারী। আমরা ভাত রান্নার পর দেখা যায় অনেক ভাতই বেশি হয়ে থাকে, সেগুলো ফ্রিজে রেখে দেই, কিন্তু পরদিন এই ভাতটা কেউ খেতে চায় না। তো গরম করার ঝামেলা কিংবা গ্যাস খরচের ঝামেলা এই কারণে বা ঠান্ডা হয়ে থাকে সেই জন্য কেউ খেতে চায় না। কিন্তু আপনারা যখন ভাত রান্না করবেন তখন যদি এই ভাতটা এটার সাথে দিয়ে একটু বলক আনানো হয় তাহলে এই ভাতটা একদম নতুনের মতো হয়। আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিব যে এটা কতটা ঝরঝরে হয় এবং একদম নতুন ভাতের মতো। তো ভাতের পাতিলে তো দিব ঠিক আছে, কিন্তু এটা বলক না আসা পর্যন্ত আমরা নামাবো না। মানে ওই আগের ভাতটা ফুটার পর এই ভাতটা লাস্টের দিকে দিয়ে দিব। দেওয়ার পর যখন চারপাশে এরকম বলক আসবে তখন এই ভাতের মাঠটা গালালেই হয়ে যাবে। তো এখন প্রায় হয়ে গেছে আমার ভাতটা, পুরোটাতেই মাঠটা উতলে উঠেছে। এখন শুধু আমি এটা ছেঁকে নিলেই হয়ে যাবে। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ঠিক এই পাতিলের ভাতই এবং পুরান নতুন সব কিছু মিলিয়ে এই ভাতটা আছে। দেখুন কতটা ঝরঝরে, একদম পানি ভাবটা একদমই নেই। অনেকে ভাবে যে এটাতে পানি ভাব থাকবে, একদমই পানি ভাব নেই। শীত আসলেই দেখা যায় রান্নাঘরে গৃহিণীদের কাজগুলো অনেক কঠিন হয়ে পড়ে। অনেকে পানিতে হাত দিলেই দেখা যায় ঠান্ডা লেগে যায়। এই সমস্যা দূর করার জন্য আমি এই মোজাগুলো কিন্তু অনলাইনে অর্ডার করে নিয়েছি। কোন পেজ থেকে নিয়েছি নামটা মনে নেই। আমি এটা প্রচার করার জন্য বলছি না, আপনাদের উপকারের জন্যই দেখাচ্ছি যে এরকম হাত মোজা যদি আপনারা পরে নিতে পারেন
মানে সকালের কাজগুলো বা সন্ধ্যা রাতে যে কোনো টাইমে এরকম হাত মোজা পরে আপনি বেসিনের কাজগুলো করতে পারবেন, যে কোনো পানির কাজ। এতে করে ঠান্ডা তো লাগবেই না, সেই সাথে হাতটাও সুরক্ষিত থাকবে। শীতে অনেক সময় হাত ফাটার সমস্যা হয় বা হাতটা একটু ভিজে গেলে তখন ঠান্ডা লেগে যায়। তো সেই কারণেই বলছি যে শীতে এইরকম হাত মোজা পরে যদি কাজ করতে পারেন তাহলে আপনার কাজটাও সহজ হবে, সেই সাথে ঠান্ডা কিন্তু একদমই লাগবে না। তো এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সেই সাথে আপনারা চাইলে করতে পারেন। দেখুন এটা খোলার পরও হাতটা কতটা শুকনো আছে, একটু কিন্তু ভিজে নেই। তো আপনারা যদি কিনেন তাহলে কিন্তু লম্বা মোজাগুলোই কিনবেন, তাহলে এটা অনেক উপকার আসবে। শীত আসলে শাকসবজি কেনা ধুম পড়ে যায়, কারণ শীত আসলে যতটা শাকসবজি পাওয়া যায় গরমকালে কিন্তু এতটা পাওয়া যায় না। সেই কারণে আমার হাজবেন্ডও অনেক বেশি শাকসবজি এনে থাকে, তো সেগুলো আনলেই হবে না, সংরক্ষণ করতে হবে ভালোভাবে, যাতে করে কোনো প্রকার অপচয় না হয়, বাড়তি টাকা খরচ না হয়। তো আমি শাক আনলেই কি করি, এভাবে শাকের নিচের যে মুঠিটা সেটা কিন্তু কেটে নেই, কারণ এটা থাকলে শাকটা পচে যায়, সংরক্ষণ করা অনেক কঠিন হয়ে পড়ে। তো ঠিক এইভাবেই আপনারা করে নেবেন। তো এখন আমি গোড়ালিটা কাটার পর একটা বক্সে আমি কাগজ বিছিয়ে দেব। কাগজ বিছানোর পর তারপর কি করব, এখানে আমি শাকটা রাখবো। তো এভাবে শাক রাখলে দেখা যায় যে শাকটা পচে না। ফ্রিজে আপনি রেখে সপ্তাহে একদিন হলেও এভাবে খেতে পারবেন রেখে, বা আপনি যখন রাখবেন তার 2-3 দিন পর্যন্ত থাকবে, কিন্তু এর বেশি থাকে না। তো যাই হোক, তারপরে অনেকটা এটা এনে যদি সংরক্ষণ করা যায় তাহলে অনেক দিন রেখে খেতে পারবেন। ওপরে একটা টিস্যু দিয়ে এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে দিলে দেখা যায় সেটা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। অনেক দিন বলতে 2-3 দিন তো খাওয়াই যাবে। তো যাই হোক, এবারে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ। তো কাঁচামরিচ পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিব লবণ। তো লবণ দেওয়ার পর আমি যে শাকগুলো এনেছি, তো সেই শাকগুলোই কিন্তু এখন দিয়ে দিব। এভাবে শাক যদি সেদ্ধ করে রান্না করা যায় তাহলে এরকম সবুজ লাল শাকগুলো কিন্তু খেতে অনেকটাই শক্ত শক্ত ভাব হয়, বা অনেক শাক আছে সেদ্ধ হতে চায় না, বা 2-3 দিন হয়েছে এরকম। তো এই শাকগুলো এভাবে রান্না করলে শাকটা খুবই নরম হয়। তাই আমি প্রায় সময় কিন্তু এই শাকগুলো এভাবে রান্না করি। তো অনেক সময় বাজারে দেখা যায় লাল শাক নামে একটা শাক পাওয়া যায়, যে এই শাকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু মনে হয় না যে অরিজিনাল লাল শাক, যদিও লাল হচ্ছে, এটা অন্য একটা প্রজাতির হবে, মানে জাতের হবে আর কি। তো সেই কারণে এটা একটা সবুজ সবুজ ভাব থাকে, এটা খেতেও কিন্তু একটু শক্ত শক্ত হয়। তাই আমি এভাবে সিদ্ধ করে নিই। তারপর মাঝখানে একটু তেল দিয়ে সেখানে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিই। এতে করে শাকটা নরম হয় এবং সবাই খেতে চায়, খেতেও কিন্তু ভালো লাগে। যেহেতু সফট সফট একটা ভাব থাকে এখানে, সেই কারণেই বলছি যে এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি অন্য একটা কড়াইতে আর ভরালাম না, একই কড়াইয়ে 2টা কাজ করে নিলাম। এখানে শাকটাও সেদ্ধ হয়ে গেল আর শাকটাও বাগার দিয়ে ফেললাম। এখন যে টিপসটি শেয়ার করব সেটি কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় প্রত্যেকটা গৃহিণীর জন্য। কাঁচামরিচ নেই এমন কোনো বাসা নেই, এবং প্রত্যেকটা খাবারে কাঁচামরিচ দিতে হয়, এটাই নিয়ম। কাঁচামরিচ আনার সাথে সাথে এরকম খারাপ কাঁচামরিচগুলো যেগুলো পচে গেছে, একটু পেকে গেছে, সেগুলো আলাদা করে ফেলবেন। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো এরকমই একটা পচা জিনিসের সাথে অন্য পচা জিনিসগুলো থাকলে কিন্তু সেগুলোও পচে যায়। তাই আমি এগুলো আলাদা করে নিচ্ছি। তো আলাদা করার পর আমি প্রত্যেকটা কাঁচামরিচের বোটাগুলো বেছে নিব। বেছে নিয়ে এমনভাবে সংরক্ষণের পদ্ধতি দেখাবো যে পদ্ধতিটা আপনারা যদি করে থাকেন তাহলে কখনোই কিন্তু কাঁচামরিচ পচে যাবে না। কাঁচামরিচের পলিতে রেখে দিলাম এগুলো, বোটাগুলো বেছে। তারপর একটা বক্স নিয়ে সেটাতে টিস্যু দিয়ে দিলাম। এটা রেখে সাইড করে তারপর আমি দিয়ে দিব সরিষার তেল। ঠিক এই পলিটাতেই দিব। পলিটাতে দিলে দেখা যাবে হাতের কোনো স্পর্শের দরকার হবে না, হাতের তেলও ভরবে না। তো এই পলিটাতেই আমি একটু হাত দিয়ে করে নেব। তো করার পরে দেখা যাবে যে প্রত্যেকটা কাঁচামরিচে তেল কিন্তু লেগে গেছে। সরিষার তেল এভাবে কাঁচামরিচে মেখে দিলে কাঁচামরিচ কখনোই পচে যাবে না, নর্মালি রেখে অনেকদিন খেতে পারবেন। তারপর বক্সের মধ্যে দিয়ে দিলাম আমি এখন কাঁচামরিচগুলো। তো টিস্যু তো আছেই নিচে, তারপর এটা ঠেলে আমি এটা সংরক্ষণ করব। তো এখন এগুলো বক্সে রাখার পর আবার কি করব, এটার উপরে একটা টিস্যু দিয়ে রাখবো। এটার উপরে টিস্যু দেওয়ার পর সেটা কিন্তু অনেক বেশি উপকারে আসবে এবং সেটা অনেক দিন রাখা যাবে। তো উপরে টিস্যু দিয়ে তার উপরে আবার একটু সরিষার তেল দিয়ে দিব। এভাবে রাখলে অনেক দিন রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে, সেটা কখনোই নষ্ট হবে না। তো এই পদ্ধতিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং কে কে এভাবে করে থাকেন সেটাও কিন্তু জানাবেন। এবারে যে টিপসটি শেয়ার করবো সেটা হলো শিং মাছ নিয়ে। শিং মাছ আমরা অনেকেই এই কালো অংশটার জন্য খেতে চাই না, বা পরিষ্কার করা অনেক কঠিন, সেই জন্য খেতে চাই না। এভাবে কালো অংশ রেখে দিলে কিন্তু এটা রান্নার পর কালচে ভাব হয়, খেতে চায় না কেউ। তো এরকম
এরকম একটি গোনার তারের ছোবা নিয়ে সেটা খুব সহজে একদম 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনি পরিষ্কার করতে ফেলতে পারবেন। অনেকে এটা পাটার মধ্যে ঘষে নেয় বা লবণ দিয়ে ঘষে বা পেঁপে পাতা দিয়ে ঘষে নেয়। তো এগুলো করার কোনোই প্রয়োজন নেই। এরকম একটি গোনার তারের ছোবা নিয়ে আপনি মুহূর্তের মধ্যেই কিন্তু এই কালো ভাবটা দূর করতে পারবেন। এটা যখন করবেন আপনার কাছে অনেক আশ্চর্য মনে হবে যে এটা এত সহজে করা যায়। আমার মায়ের কাছ থেকে আমি এটা শিখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কারা কারা কীভাবে শিং মাছ পরিষ্কার করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুবই ভালো লাগে। তো দেখুন কতটাই পরিষ্কার হয়ে গেছে, আপনাদের চোখের সামনেই কিন্তু এটা পরিষ্কার করে নিয়েছি। তো শুধুমাত্র গোনার তারের ছোবা দিয়ে প্রত্যেকটা শিং মাছ কিন্তু আমি এভাবে পরিষ্কার করে নেব এবং সেটা খুবই পরিষ্কার হবে। এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা পরিষ্কার হয়েছে। তো আশা করি এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে, সেই জন্যই শেয়ার করা। তো ধনেপাতা সংরক্ষণ কিন্তু অনেক জরুরি একটা বিষয় প্রত্যেকটা গৃহিণীর জন্য। এভাবে পলিতে করে ধনেপাতা আনলে এই অবস্থাতেই অনেকে ফ্রিজে রেখে দেয়, তারপর দেখা যায় যে পলির ভেতরে একটা বাষ্পাকারে ঘামানো একটা অবস্থা থাকে, এতে করে ধনেপাতাটা পচে যায়। তো আজকের পর থেকে আর পচে যাবে না। একটা বক্স নিয়ে সেটাতে কাগজ বিছিয়ে নেবেন, সেটা পত্রিকার কাগজও হতে পারে বা খাতার কাগজও হতে পারে। তারপর ধনেপাতাটা ভালোভাবে বেছে একটু শুকিয়ে পানিটা শুকিয়ে তারপর বক্সে রেখে দিবেন। ঠিক এই অবস্থাতে ঢাকনা সহ নর্মাল ফ্রিজে রাখতে পারবেন অনেক দিন। আরও একটা পদ্ধতিতে ধনেপাতা সংরক্ষণ করতে পারবেন শুধুমাত্র একটা ফেলে দেওয়া বোতল দিয়ে। বোতলটা কেটে নিয়েছি এবং সেটাতে পানি দিয়ে দিলাম, একটু ডেকোরেশন করে একদম ধনেপাতা গোড়ালি সহ রাবার দিয়ে পেঁচিয়ে পানিতে রেখে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন পানি সহ ধনেপাতাটা কতটা সুন্দরভাবে তরতাজা রয়ে গেছে। এইভাবে দেখতেও সুন্দর লাগে রান্নাঘরে, তাছাড়া ধনেপাতাটাও। এখন যে গুরুত্বপূর্ণ টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে গাছ নিয়ে। শীতে দেখা যায় অনেকেই বারান্দায় অথবা ছাদে গাছ লাগায়। তো সেই গাছ লাগানোর পর দেখা যায় শীত সিজনে গাছের পাতাগুলো একদম পেকে যায়, তাছাড়া শুকনো হয়ে যায়। তো আমরা সেই দিকে খেয়াল রাখি না। অনেকেই গাছের গোড়ায় পানি দিই, কিন্তু গাছের পাতায় যে পানিটা অনেক জরুরি সেটা আমরা কিছুতেই জানি না। শীত সিজনে আমাদের হাত পা যেমন ফেটে যায়, গাছও কিন্তু এরকম শুকিয়ে যায়, শুষ্কতার একটা ভাব চলে আসে, যেহেতু বৃষ্টি একদমই হয় না, ধুলো বালিতে চারপাশ ভরে থাকে। তাই যখনই গাছের গোড়ালিতে পানি দিবেন তখন কিন্তু গাছের পাতাতেও পানি দিবেন। এটা অনেক উপকারী একটি টিপস, যেটা আপনাদেরকে জানানো আমি প্রয়োজন মনে করেছি, তাই করলাম। তো বন্ধুরা আজকের টিপসগুলো থেকে আপনাদের কোন টিপসটি বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।